দেশ এক গভীর সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। অনুরূপভাবে আমরাও দলগতভাবে এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছু পুরানো কথা আপনাদেরকে বলতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন 2006 সালে 26শে অক্টোবর কিছু কারণে আমরা একটা নতুন দল গঠন করি। এটার নাম হলো এলডিপি। আমরা এলডিপির মার্কা নিয়ে নির্বাচন করি, কোনো দলের সাথে আমরা ছিলাম না। এরপরেও আমরা কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না। 2010 কি 11 সালে ব্যাংককে ছিলাম, আমাকে টেলিফোন করলো। এটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতায় আসার পর 2009 সালের সবচেয়ে প্রথম প্রোগ্রাম। বেগম খালেদা জি আপনাকে অনুরোধ করেছেন একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। উত্তরে আমি বলেছিলাম, শুধু কি স্টেটমেন্ট দিলে হবে না আরো কিছু চান আমাদের কাছ থেকে? তখন উনি বললেন যে আমি নেত্রীর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। বেগম খালেদা জির সাথে কথা বলে আমাকে বললেন, আমরা খুবই আনন্দিত হব যদি আপনারা সশরীরে আমাদের সাথে এই অনশন ধর্মঘটে যোগদান করেন। আমাদের এই অনশনে যোগদান করার ব্যাপারে অনেকের অনীহা ছিল। আমি নাম বলতে চাই না, সিনিয়র অনেকের অনীহা ছিল, কিন্তু জুনিয়র যারা ছিল তাদের দ্বারস্থ হলাম আমি। তৎকালীন যারা যুব দলের নেতা ছিল তাদের দ্বারস্থ হলাম। তাদেরকে বললাম যে আমি বেগম জিয়াকে অনুরোধ করেছি, বেগম জিয়াকে কথা দিয়েছি যে আপনার অনশন ধর্মঘটে আমরা অংশগ্রহণ করব। এখন তো সিনিয়র কয়েকজন এটাতে অংশগ্রহণ করতে চায় না, আমার কি করা উচিত? তোমরা কি আমার কথায় যাবে? তখন ওরা বলল যে ইয়েস, আপনি যেটাই বলেন সেটাই করব। কারণ আমরা অন্য কাকেও দেখে এর দলে আসি নাই, আপনাকে দেখে এই দলে আসছি। আপনি যা বলেন আপনার সাথে আমরা থাকবো। যা হোক, পরবর্তী পর্যায়ে একদিন আগে আমার বড় ছেলে প্রফেসর ওমর ফারুক আমাকে টেলিফোন করে বললেন, আমি সবাইকে লাইনে নিয়ে আসতেছি, আপনি আরেকবার চেষ্টা করেন সবাই যেন একসাথে মিলে কাজ করতে পারে। ওমর ফারুক সবাইকে টেলিফোনে একসাথে একত্র করলেন। তাদেরকে আমি বুঝিয়ে বললাম যে উনি অনুরোধ করেছেন, আমি রাজি হয়েছি। আমি যদি সভাপতি হিসাবে এটা ভুল করে থাকি তাহলে পরবর্তীতে আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন, কিন্তু আপাতত আমাকে এখানে বেইজ্জত করা কোনো ঠিক হবে না। যা হোক, সবাই রাজি হলো। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গিয়ে মহাসচিবের নেতৃত্বে ওখানে ওনাকে বুকে দেওয়া হলো, ফুলের তোড়া দেওয়া হলো, এবং আমরা ওনাদের অনশন ধর্মঘটে অংশগ্রহণ করলাম। সেই থেকে নিয়ে আমরা 4 দলীয় ঐক্য জোটের অংশ হলাম। পরবর্তী পর্যায়ে এটা আরো বেড়ে প্রায় 6টা দল হলো। তখন কিন্তু এখানে কোনো লিখিত পরিচিত কোনো ডকুমেন্ট ছিল না। এটা বেগম জিয়ার মৌখিক আশ্বাসের উপরে আমরা একসাথে কাজ করেছি। এভাবে দীর্ঘদিন চলল। 2018 সালের নির্বাচনের কথা বলি, আমাকে নিজেই ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব আমার বাসায় আসলেন এবং আমাকে প্রস্তাব দিলেন যে কামাল হোসেন সাহেব কনভেনার, ডক্টর বদরুদ্দোজা জয়েন্ট কনভেনার, আপনি জয়েন্ট কনভেনার হবেন। আমি ওনাকে বলেছিলাম, আমি আমার দেশের বিরুদ্ধে কোনো কাজ করব না, আমার জনগণের বিরুদ্ধে আমি কোনো কাজ করব না, কোনো দেশের দালাল হিসেবে আমি কাজ করব না। আমার মৃত্যু হতে পারে, কিন্তু আমি আমার দেশের লোকের সাথে বেইমানি করব না, কারণ আমি যুদ্ধ করেছি আমার দেশের লোকের জন্য। আমি সেই জোটে যাইনি। তারপরে যেহেতু বিএনপির সাথে ছিলাম, বিএনপির সাথে মিলে বিএনপি আমাদের সাথে আলাপ আলোচনা করলো এবং আমাদেরকে 5টা সিট দিয়েছিল সেদিন। এরপরে আসেন, হঠাৎ করে বলল যে জোটকে বৃদ্ধি করতে হবে।
প্রথমে বললো যে 18-19টা হবে, পরের দিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়ে দেখলাম 39টা হয়ে গেল। রাতারাতি প্রায় আরো 15, 16, 17টা বৃদ্ধি পেল। এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো কিছু জানা ছিল না। আমরা শুধু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়ে দেখলাম এতগুলি দল হচ্ছে। এতগুলি দল হলেও আমাদের ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হবে এই ব্যাপারে কোনো কিছু লিখিত বলিত ছিল না। বেগম জিয়াকে আমরা যেহেতু বিশ্বাস করতাম, নেত্রী হিসেবে মেনে নিয়েছিলাম, ওনার মৌখিক আশ্বাসের উপরে আমরা বিশ্বাস করে একসাথে পথ চলা শুরু করি। 2018 সালে রাতের সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি। কামাল হোসেনের সাথে যারা ছিল তারা প্রত্যেকে টাকা পেয়েছে। আমি আপনাদেরকে আরো বহুবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছি, কার বাসার থেকে টাকা নিয়েছে, কে টাকা বিতরণ করেছে, আমি তার নামও জানি, তার বাসার ঠিকানাও জানি। প্রত্যেকে 2 কোটি করে করে টাকা পেয়েছে। আমাদের দলের আমরা কেউ এই টাকায় হাত লাগাই নাই, আমরা এই টাকায় অংশগ্রহণ করি নাই। রাতের নির্বাচনে যা হওয়ার তাই হলো, এটা আপনারা সবাই জানেন। এরপর থেকে বেগম খালেদা জিয়া যখন জেলে গেল, প্রথম এলডিপির পক্ষ আমরা উদ্যোগ নিয়ে বেগম খালেদা জিয়া বললাম। বেগম খালেদা জিয়ার জন্য এর আগে কিন্তু কেউ মুক্তি মঞ্চ গঠন করে নাই। মুক্তি মঞ্চ থেকে একবার আমি বলেছিলাম ভবিষ্যতে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, মুক্তিযোদ্ধা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পরিষ্কারভাবে বলেছিলাম ভবিষ্যতে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে। পরে আরো অনেকবার বলেছি, শেখ হাসিনা তোমাকে যাইতে হবে, এখন যদি যাও কাপড় চোপড় নিয়ে যেতে পারবে, পরবর্তী পর্যায়ে গেলে কাপড় চোপড় নিয়ে যেতে পারবে না। আমার কথায় কেউ কর্ণপাত করে নেই। আসেন, তারপরে হঠাৎ একদিন শুনলাম এখন আর জোর নাই, এখন হলো যুগপৎ আন্দোলন, অর্থাৎ যার যার জায়গা থেকে সে আন্দোলন করবে, অর্থাৎ কারোর সাথে কোনো বন্ধন আর থাকলো না। শুধু একটা প্রেস স্টেটমেন্ট হতো অমুক দিন এই আন্দোলন হবে, কর্মসূচি হবে। আমরা প্রত্যেকটা কর্মসূচিতে, আমার আশেপাশে যারা নেতারা আছেন, তখন যারা দলে ছিলেন, জেনারেল সরওয়ার্দী ছাড়া বাকি সবাই তখন দলে ছিল, প্রত্যেক দিন আমরা একত্রিত হয়েছি। আপনারা আমাদের প্রোগ্রাম কভার করেছেন, আমরা মিছিল করেছি। একটা মিছিলও আমরা বাদ দিই নেই, একটা প্রোগ্রামও আমরা বাদ দিই নেই। প্রত্যেক আমাদের যারা নেতারা আছে প্রত্যেকে কন্ট্রিবিউট করে এই প্রোগ্রামগুলি আমরা করেছি। আমি এটাই বুঝাতে চাই, আমাদের পক্ষ থেকে কোনো বেইমানি, মোনাফিকি বা অন্য ধরনের ফাঁকিবাজির কোনো কিছু ছিল না। অনেকে ছোট ছোট মিছিল নিয়ে রাস্তায় গেছে, 20 দল, 14 দল, 15 দল এরকম করে 100 জন নিয়ে মিছিল করেছে। কিন্তু আমাদের মিছিলে কখনো 500-700 লোকের কম হয় নাই, বরং বেশি হয়েছে। বিশেষ করে কয়েকজন নেতা যারা আমার আশেপাশে বসে আছেন, তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মিছিলের নেতৃত্ব দিয়েছে। সামনে যারা বসে আছে আমার অনেক নেতারা, তারাও নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মিছিলের নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ এটাই আমি বুঝাইতে চাই, অন্যরা কে কি করেছে বিএনপি সব জানে, আমরা কি করেছি সেটাও বিএনপি জানে। এখন আসেন 2024 সালের আন্দোলন। আমাদের দলের 4 জন নিহত হয়েছে, 16 জন আহত হয়েছে। অর্থাৎ আমাদের দলের সক্রিয় অংশগ্রহণ ছিল। অনেক দলে বলে দিয়েছে যে এই সংগ্রামের সাথে আমাদের অংশগ্রহণ ছিল না, এটা রেকর্ডে আছে, আমি নাম বলতে চাচ্ছি না। তাহলে আমাদের একটা কন্ট্রিবিউশন ছিল হাসিনাকে বিজয় করার ব্যাপারে। এখন নির্বাচনের ব্যাপার যখন আসলো, তখন আমাদের দল আর এখন আমাদের দল অন্তত 20 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রত্যেকটা জেলায়
আমাদের নেতা আছে যারা নির্বাচন করার মতো উপযুক্ত। আপনাদের সম্মুখে আমরা 84 জনের একটা তালিকা প্রকাশ করেছিলাম। এর বাইরেও প্রায় আরো 40-50 জন ছিল যে নামগুলি আমরা প্রকাশ করতে পারিনি। পরবর্তী পর্যায়ে আপনাদের সামনে আমরা বলেছিলাম আমরা বিএনপিকে একটা শর্ট লিস্ট দিয়েছি। এই শর্ট লিস্টটা ছিল আজকে বলতে পারি 14 জনের, এবং এটাও বলেছিলাম এই 14 জনকে দিতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। যারাই উপযুক্ত, যাদের কমিটি আছে তাদেরকে অবশ্যই এটা আলোচনায় আনবেন এবং এটা বিবেচনা করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো বিএনপি অদ্যাবধি আমাদের সাথে 7 জনের একটা কমিটি করে দিয়েছি মহাসচিবের নেতৃত্বে। এই 7 জনের কমিটির সাথে বিএনপি একবারও বসে নাই। আনঅফিসিয়ালি নজরুল ইসলাম কখনো ডেকে নিয়েছেন রিদওয়ান আহমদকে বা অন্য কাকেও, এককভাবে কথা বলেছেন। সর্বশেষ আমাদের নেতারা গিয়ে 2 ঘন্টা বিএনপি অফিসে বসা ছিল। অদ্যাবধি বিএনপির মহাসচিব আমাদের দলের সাথে একটা বৈঠকও করে নাই। আমরা যে শর্ট লিস্টে দিয়েছি, এই শর্ট লিস্ট আমি তারেক রহমান সাহেবের কাছে পাঠিয়েছি, মির্জা ফখরুলের কাছে পাঠিয়েছি এবং সালাউদ্দিন আমাদের কাছে পাঠিয়েছি। শর্ট লিস্ট যে 14 জনের নাম দিয়েছি সেটা সম্বন্ধে আমি বলেছি যে 14 জনকে দিতে হবে, এটা আমরা এটা নিয়ে ঝগড়া করব না। এই 14 জনের মধ্যে যারা বিবেচনায় আসবে তাদেরকে অন্তত দেন, অন্তত 10 জন, 9 জন, 8 জন নমিনেশন দিয়ে আমাদের দলটাকে বাঁচান। কারণ যারাই এত বছর কষ্ট করেছে বিগত দিনগুলিতে, নিজের পকেটের পয়সা খরচ করেছে, আমাদের দল তো চাঁদাবাজি করে না। আমাদের দলের সব টাকা আমাদের দলের নেতারাই জোগান দেয়, এবং আমাদের এরকম কোনো ফান্ড নাই যেখান থেকে আমরা টাকা খরচ। আমরা আমাদের দলকে টিকিয়ে রেখেছি, অনেক বিপদের মধ্যে দিয়ে আমাদেরকে অতিবাহিত হতে হয়েছে। এখন শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম একই, কোনো পার্থক্য নাই। এলডিপি কে 2টা সিট দেওয়া হয়েছে। 2টা সিটের মধ্যে আমি বলবো একটা সিটেই দেওয়া হয়েছে। একটা সিট এই জন্য বলছি, আমার সিট যেটা আছে চট্টগ্রাম 14, এটাতে ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে 2008-9 যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি সকলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি। এই নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেছে আমার বিরুদ্ধে, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছে, জামাত প্রতিদ্বন্দ্বিতা করেছে, অনেক স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করেছে। আল্লাহর মেহরবানি, আমার নবীজির দয়ায় আমি সেখানে বিজয় লাভ করে যে সংসদে গিয়েছিলাম। সংসদে যাওয়ার পরও বেগম জিয়া আমাকে অনুরোধ করলেন আপনি আমাদের সংসদীয় কমিটিতে বসবেন এবং বক্তব্য রাখবেন। অর্থাৎ তিনি আমাকে একা থাকতে দেন নাই, ওনার সাথে থাকার জন্য সবসময় অনুরোধ করেছেন, আমিও না করি নাই। কিন্তু আজকে যখন নমিনেশনের কথা আসলো, বিএনপি তো 272 জন বা 73 জনকে নমিনেশন দিয়েছে। এখানে কি সবাই পাশ করবে? কখনো পাশ করবে না, এটা সম্ভব না। অন্য দলে অনেকগুলি নমিনেশন দিয়েছে, তারা কি সব পাশ করবে? পাশ করবে না। আমাদেরকে যদি 10টা আসন দিত, আমাদেরও হয়তো 10টা আসনের মধ্যে সবাই পাশ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে এভাবে অবমূল্যায়ন করাবে, এটা আমরা কল্পনাও করিনি। যখন বিএনপির বিপদের দিন ছিল, সবাই আমার বাসায় দৌড়ে আসতো, সবাই টেলিফোন করত। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আজকের মতো বিএনপির কোনো নেতার সাথে আমার টেলিফোনে কথা হয়নি, সামনাসামনি হয়তো কথা হয়েছে। তাদের কাছে যে আমি শর্ট লিস্টে দিলাম, এই শর্ট লিস্ট নিয়ে অন্তত আমাকে একটা টেলিফোন করে বলতে পারতো যে আপনার প্রতিনিধি পাঠান, আপনাদের সাথে বসে আমরা আলাপ আলোচনা করে এটা একটা সিদ্ধান্ত নেব। আমরা তো এরকম না যে আমরা বলছি যে আমাদেরকে 14টাই দিতে হবে, 12টা দিতে হবে, এরকম তো আমরা বলি নাই।
অন্তত একটা সম্মানজনক 8-9টা আসন দিলেও আমাদের দলটা টিকে যাবে। তারা যদি চায় আমাদের দলটা ভেঙে দেওয়ার জন্য, এটা ভিন্ন। আমার এখন ধারণা হচ্ছে তাদের মধ্যে অনেকে চায় এলডিপি যেহেতু আমাদের ছেড়ে চলে গেছিল একদিন, তাদেরকে শাস্তি দিতে হবে, যার কারণে মূলত একটা আসন দিয়েছে, সেটা হলো চান্দিনা। কারণ চান্দিনাতে রিদওয়ান আহমদ 2008-9 সালের নির্বাচনে জিতে আসতে পারে নাই। আমরা শুধু একটা সিটেই পেয়েছিলাম, যেটা চট্টগ্রাম 14। কথা কম বলো না। সুতরাং আজকের এই পরিস্থিতিতে কালকে প্রথমবার প্রত্যেক প্রেসিডেন্ট সদস্য উপস্থিত ছিল, কোনো প্রেসিডেন্ট সদস্য অনুপস্থিত ছিল না। প্রেসিডেন্ট সদস্যের বাইরে 2জন বিশেষ আমন্ত্রিত নেতা ছিল। একজন হলো আমাদের যুগ্ম মহাসচিব বেলাল হোসেন মিয়াজি, কারণ তারা দুজনেই প্রার্থী। দীর্ঘ প্রায় 4 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়েছে। আলোচনা শেষে রিদওয়ান আহমদ সাহেব একটা প্রস্তাব রাখলেন যে এলডিপি আমরা এককভাবে নির্বাচন করব, আমরা কোনো জোটের সাথে থাকবো না। এখানে যদিও আমাদের মধ্যে আলাপ বিভিন্নভাবে হয়েছে, তখন কিন্তু সবাই একমত হয়ে দস্তখত করেছে। আমার কাছে কাগজটা আছে, মিনিটশিট আমি বানিয়ে নিয়েছিলাম, যে সবাই লিখেছে। আমি ওখানে লিখেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে। এটা প্রস্তাব ছিল কার? রিদওয়ান আহমদের, আমাদের মহাসচিবের। আমি সবাইকে অনুরোধ করি মহাসচিবের এই প্রস্তাবে আমরা সবাই রাজি হয়ে দলটাকে বাঁচাই, এবং আমাদের যে নেতারা এতদিন পর্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত। পাস করবে বা ফেল করবে এটা আল্লাহ রব্বুল আলামিন জানে, এটা কেউ জানে না। আমার ভাগ্য নির্ধারণ কেউ কোনো ব্যক্তি করবে না, আমার ভাগ্য নির্ধারণ করবে আল্লাহ রব্বুল আলামিন। আমি সেটাই বিশ্বাস করি। আমাদের যারা আজকে প্রেসিডিয়াম সদস্যরা এখানে সবাই উপস্থিত আছে, রিদওয়ান আহমদ সাহেব কোনো বিশেষ কাজে অন্য জায়গায় গিয়েছে শুনলাম। আমরা আপনাদের সামনে এটাই বলতে চাই, আমরা সর্বসম্মতিক্রমে রিদওয়ান আহমদ সাহেব যে প্রস্তাব দিয়েছে মহাসচিব হিসাবে, এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। আমাদের যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে ইচ্ছুক, যে 84 জন নাম লিখিয়ে দিয়েছিল, বাকি 40 জনও নাম লেখাতে চেয়েছিল, সমগ্র দেশে যারাই আছে তাদেরকে আমি অনুরোধ করব, যারা নির্বাচন করতে ইচ্ছুক আমার দলের, তারা যেন সবাই অনতি বিলম্বে আমাদের যুগ্ম যোগাযোগ করে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যে সমস্ত কাগজপত্র প্রয়োজন নির্বাচন অফিসারের সাথে কথা বলে সেই কাগজপত্রগুলি প্রস্তুত করবে, এবং পার্টির পক্ষ থেকে যেটা সিম্বল দিতে হবে, সিম্বল দেওয়ার জন্য যে কাগজ দিতে হবে সেই কাগজ প্রস্তুত আছে, এবং এটার সাথে একটা চিঠিও দিতে হবে, সেই চিঠিও প্রস্তুত আছে। সুতরাং বেলাল মিয়াজির সাথে যোগাযোগ করলে আমরা সেই কাগজগুলি প্রত্যেক প্রার্থীকে দিয়ে দেব। এখন আর কোনো বাধা থাকলো না, এলডিপি এককভাবে ইনশাল্লাহ মাঠে নির্বাচন করবে, এটাই আমাদের। কারণ আমরা এলডিপিকে বিলুপ্ত করতে চাই না। এলডিপির জন্ম হয়েছিল সুশাসন, ন্যায় বিচার, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করার জন্য, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার জন্য, গরিবের স্বার্থ রক্ষার জন্য, কারো জায়গা যেন দখল না হয়ে যায়, কারো ব্যবসা প্রতিষ্ঠান যেন দখল না হয়ে যায়, মানুষ সুশাসন থেকে যেন বঞ্চিত না হয়। আমরা সেই জায়গায় আছি, এবং সবচেয়ে বড় কথা হলো আমরা কোনো দেশের পক্ষেও না, কোনো দেশের বিপক্ষেও না, কিন্তু আমরা চাই না
কোন দেশ আমাদের দেশে এসে মাতবরি করুক। আমরা কারো কোন দেশের দালাল হিসেবে কাজ করতে চাই না। আপনাদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই। কয়েকদিন আগে জানাজা হয়ে গেল, আমি দেশে ছিলাম না। মরহুম শহীদ হাদির প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে এত বড় জানাজা বাংলাদেশে আর হয় নাই। এই জানাজা আপনাদেরকে কি বলে আপনাকে রিড করতে হবে, বুঝতে হবে। এই জানাজায় বহিষ্কার করে বলছে বিদেশি যারা দালালি করবে তাদেরকে আমরা ভোট দেব না। এটা পরিষ্কারভাবে মেসেজটা দিয়ে দিছে যুব সমাজ। সুতরাং বাংলাদেশের জনগণের দালাল হইতে চাই আমরা, বিদেশিদের দালাল না। আমরা কারোর বিপক্ষেও না, কারো অন্য দেশের পক্ষেও না। আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষা করে আমাদের কাজ আমরা করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাসচিব আমাকে কোনো কিছু বলে নাই, সুতরাং এই ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো না। না, পদত্যাগপত্র আমার কাছে আসে নাই, সুতরাং আমি এটা বলতে পারবো না। যদির উপর আমি কোনো কাজ করি না, আমি বাস্তববাদী মানুষ। জানা নেই আমি বলবো না, আমার কাছে কোনো তথ্য উনি বলেন নাই। উনি কালকে খুব হাসি মুখে এ প্রস্তাব দিয়ে মিটিং স্থল ত্যাগ করেছেন এবং সবাইকে বলছেন আপনারা এককভাবে নির্বাচন করার জন্য প্রস্তুত হন। এটা ওনারই প্রস্তাব ছিল। আমি এটা না জানি না শুনে আপনাকে আন্দাজের উপর কোনো কমেন্ট করতে চাই না। আর তিনি আমার কাছে কোনো জোট তো কখনো ছিল না, আপনি এটা ভুল করতেছেন। যুগপৎ ছিল, জোট তো ছিল না কখনো। জোট তো ওনারা নিজে ভেঙে দিয়েছিলেন 2021 সালে। ওনারা একতরফা ভাবে সাথে কোনো পরামর্শ হয় নাই, বলে দিল তো এখন থেকে যুগপৎ আন্দোলন হবে। আমরা সেভাবেই করে আসছি। আমরা আন্তরিকতার সাথে আমরা সবসময় আমাদের কাজ করেছি। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের সরলতা বা অন্যায় বেইমানি এটা ছিল না। দুইটার মধ্যে আমি এই জন্য বলছি, আমার আসনটা তো আমি আগেই জিতেছিল। রিদওয়ান আহমদটা উনি হেরে গেছিলেন, সুতরাং ধরে নিতে পারেন একটা আসনই দিয়েছে। আপনি এতক্ষণ কি পড়লাম? সারা রাত রামায়ণ পড়াই আর সকালে জিজ্ঞাসা করেন সেটা কার বাপ? হ্যাঁ, এতক্ষণ তো এটাই বললাম যে এককভাবে এলডিপি নির্বাচন করবে। এটা তো প্রশ্ন অবান্তর। আন্দাজের উপর একটা কথা কেন বলবো আমি? আমাদের সাথে অফিসিয়ালি কোনো বৈঠক হয় নাই। আপনাকে পরিষ্কারভাবে বলেছি, আমি নিজেই জনাব তারেক রহমান সাহেবের কাছে লিস্ট পাঠিয়েছি, সালাউদ্দিন আহমদের কাছে লিস্ট পাঠিয়েছি, মির্জা ফখরুলের কাছে লিস্ট পাঠাইছি। কেউ আমাদের সাথে টেলিফোনে আলাপও করে নাই। এই ব্যাপারে আমাদের দলের যে কমিটি আছে, কমিটির সাথে কোনো অফিসিয়াল বৈঠক হয় নাই। সুতরাং আমাদের সামনে আর কোনো রাস্তা তো খোলা ছিল না। আপনারাই বলেন, আপনারা তো এই দেশের নাগরিক। আপনি রাজনীতি করেন কিসের জন্য? সম্মানের জন্য, বেইজ্জত হওয়ার জন্য তো না। আমি বাংলাদেশের সক্রিয় রাজনীতির মধ্যে সবচেয়ে প্রবীণতম। 1952 সাল থেকে রাজনীতি শুরু করেছি। তখন না বুঝে করেছি, কিন্তু 1975 সালের পর থেকে বুঝে করেছি। এবং আমি ন্যাশনাল পলিটিক্স করেছি, লোকাল পলিটিক্স না। একটা বিষয়, এই যে আপনারা এখন বিএনপির সাথে যে যুগপৎ থেকে বেরিয়ে এককভাবে বলছেন, এক্ষেত্রে জামাত আছে, অন্যান্য জোট আছে, তাদের সাথে তারা যদি আপনাকে অফার করে বা আপনাদের সাথে তাদের কোনো জোটে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ বা আছে কিনা, সম্ভাবনা? আপনার কাছে কোনো অফার আছে থাকলে বলেন। আমার কাছে কোনো অফার নেই। আপনি আপনার কাছে থাকলে বলেন, আমরা আজকে আলোচনা করবো। যদি কোনো অফার আসে, না না, যদির উপর তো কোনো কাজ করতে পারে না। রাজনীতি যদির উপর হয় না, রাজনীতি হবে বাস্তবের উপরে। আমার ইচ্ছা, আল্লাহ যেটা আমাকে যে পথে চালাবেন সে পথে যাব।
আজকে বর্তমানে আল্লাহ এটা বলছে যে এককভাবে নির্বাচন করো, এটা মহাসচিবের প্রস্তাব। তো মহাসচিবের প্রস্তাব আমরা সবাই একমতভাবে দস্তখত করেছি, কাগজটা আমার কাছে আছে। স্যার বিষয়টা হচ্ছে স্যার আপনার দলটা মানে একেবারে জন্ম থেকেই মাঝে মাঝে ভাঙনের সুর ছিল, নির্বাচনকে সামনে রেখে আবার কি কোনো ভাঙনের সুর না, আজকে সবাই এখানে আছে। টেলিভিশন স্টুডিও মহাসচিব চলে গেছে, এটা তো আমি জানি না। এই যে সবাই জাস্টিন ব্রেকিং টাইপ চালাচ্ছে গণমাধ্যম থেকে, জি, টেলিভিশনগুলোতে স্যার অথেন্টিক হয়ে নিউজটা বিএনপিতে যোগ দিলেন এলডিবির মহাসচিব রেদওয়ান। এই যে সবাই চালাচ্ছে। কেউ যদি এরকম যোগ দিয়ে থাকে আমি কি বাধ্য করতে পারবো? এখানে তো কোনো চাকরি না, নতুন এটা তো চাকরি না যে আপনাকে বাধ্যবাধকতা থাকবে। যদি কেউ বিএনপিতে যোগ দিয়ে থাকে, উনি তো এই প্রস্তাব দিয়ে কালকে দস্তখত করে গেছেন, দস্তখতটা তো আমার কাছে আছে, এটা আমি সংরক্ষণ করেছি এবং এটা প্রস্তাব উনারই ছিল। এককভাবে নির্বাচন করলে আপনারা কতগুলো আসনে প্রার্থী দেবেন? এটা আমরা পরে দেখব, এখন এটা আমরা সিদ্ধান্ত নিই নেই। এখন আপনি এটা আমার বক্তব্য, আমি বলেছি যারা যারা নির্বাচন করতে চায় তারা যেন আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করেন। মঞ্চে যারা আছে তারা সবাই নির্বাচন ইনশাল্লাহ করবে। আরেকটা ব্যাপার হলো, লেফটেন্যান্ট জেনারেল সরওয়ার্দিকে উনি একটা ভুল করেছিলেন, এটা আমি বলবো না যে এটা শুদ্ধ করেছেন, কারণ সিনিয়র নেতাদেরকে বক্তব্য রাখার সময় খুব সংযতভাবে বক্তব্য রাখতে হয়। এখানে একটু সংযত ছিল না, উনি একটা বক্তব্য রেখেছেন। উনি হয়তো নতুন মানুষ রাজনীতিতে, এটা ভুল হইতেই পারে। এটা নিয়মটা ছিল, আমাকে সবাই অথরাইজ করেছে বিগত যেটা আমরা সম্মেলন করেছি, কাউন্সিল করেছি, ওটাতে আমাকে অথরাইজ করেছিল যে আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন আমরা এটা মানে চলবো। আমি যেহেতু দেশের বাইরে ছিলাম, আমি জানতাম না, আমার নাম ওখানে ব্যবহার করে যে ওনার সম্মতি নিয়েই অস্থায়ীভাবে লেফটেন্যান্ট জেনারেল সরওয়ার্দিকে সকল পদ থেকে বহিষ্কার করা হলো। এটা অস্থায়ীভাবে। কালকে ওনার বিষয়টা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি, সবাই এই আলোচনায় অংশগ্রহণ করেছে, মহাসচিব অংশগ্রহণ করেছে। আমরা প্রত্যেকে প্রথমবার খোলা মেলাভাবে 4 ঘন্টা কথা বলেছি, প্রত্যেকের মনের কথা বলেছে এবং প্রত্যেকে কালকে ক্লিয়ার হয়ে ইউনাইটেড হয়েছে। তো সরওয়ার্দি সাহেবের ওনাকে আমরা বলেছি আপনি এই ধরনের কর্মকাণ্ড থেকে ভবিষ্যতে বিরত থাকবেন, এবং ওনাকে যে টেম্পোরারি সাসপেনশন করা হয়েছিল ওইটা কালকে সবাই সর্বসম্মতিক্রমে উইথড্র করেছে। এখন ওনার উপর আর কোনো কিছু বাধা বিপত্তি নেই।